ওয়েলকাম টু স্কুল অফ কম্পিউটার ক্লাস। দ্বাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ছাত্রছাত্রীদের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটা নতুন অধ্যায়, চতুর্থ অধ্যায়, তোমাদের সিলেবাসের চতুর্থ অধ্যায়, চ্যাপ্টার নেম ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট। আজকের টপিক ইন্ট্রোডাকশন টু এক্সেল, কনসেপ্ট অফ ওয়ার্কবুক, ওয়ার্কশিট, রো, কলাম, সেল। আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ পড়ব। চতুর্থ অধ্যায়ে তোমাদের যেটা আছে ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট। স্প্রেডশিট কি জিনিস আমরা প্রথমে জানব। স্প্রেডশিট হলো এক ধরনের হিসাব নিকাশ করার খাতা। ধর আমরা যদি ম্যানুয়াল মানে হাতে কলমে যে সমস্ত স্প্রেডশিট কাজ করি, হিসাব সংক্রান্ত খাতা বা হিসাব নিকাশ করার খাতা, যেটা দেখতে একটা একাধিক চওড়া পৃষ্ঠা নিয়ে গঠিত হয় খাতাটা, এবং পৃষ্ঠাগুলির উপর থেকে নিচে এবং পাশাপাশি বহু লাইন থাকে। অর্থাৎ প্রত্যেকটা পেজ বা পৃষ্ঠা অসংখ্য রো এবং কলামে বিভক্ত থাকে। উপর নিচে টানা লাইনগুলোকে আমরা কলাম বলি, উপর থেকে নিচে পর্যন্ত লাইনগুলোকে কলাম, এবং পাশাপাশি টানা লাইনগুলিকে আমরা রো বলি। এই রো এবং কলামগুলি একত্রে যে অসংখ্য আয়তকার ঘরগুলি সৃষ্টি হয়, তাতেই বিভিন্ন হিসাবগুলো লেখা হয়। অর্থাৎ রো এবং কলাম, অসংখ্য রো কলামের সংযোগস্থলে একটা আয়তকার ঘর তৈরি হয়, যেগুলোকে আমরা বলি সেল। এই সেলে তথ্য লিখে হিসাব নিকাশ করা হয় বা বিভিন্ন ধরনের তথ্য লেখা হয়। যেমন ব্যাংকের ক্যাশবুক এক ধরনের স্প্রেডশিট, লেজার বুক, জার্নাল, অফিস আদালতের রেকর্ড বুক, লগ বুক ধরনের স্প্রেডশিট বা ম্যানুয়াল বা ফিজিক্যাল স্প্রেডশিট আমরা বলতে পারি। অর্থাৎ বাজার থেকে ক্যাশবুক যদি আমরা কিনি, একটা স্প্রেডশিট, এটা হচ্ছে তার পৃষ্ঠাগুলো এরকম রো এবং কলামে বিভক্ত থাকবে, এবং রো কলামের সঙ্গে ছোট ছোট আয়তাকার ঘর থাকে, সেখানেই বিভিন্ন ধরনের হিসাবপত্র করা হয়। এই ধরনের স্প্রেডগুলিতে বা এই স্প্রেডশিটগুলিতে হাতে কলমে তথ্য সংরক্ষণ করা হয় বলে এদের হস্তলিখিত স্প্রেডশিট বলা হয়, অর্থাৎ ম্যানুয়াল স্প্রেডশিট বলা হয়। কারণ আমরা সমস্ত খাতাতে যে স্প্রেডশিট খাতা যেগুলোকে বলছি, লেজার বুক, ক্যাশ বুক, জার্নাল, এগুলোতে আমরা হাতে লিখে সমস্ত হিসাব নিকাশ করি এবং সেই তথ্যগুলো তাতে সংরক্ষণ করি, সেই জন্য এগুলোকে ম্যানুয়াল স্প্রেডশিট বলা হয়। তো ম্যানুয়াল স্প্রেডশিটের কতগুলি অসুবিধা আছে, অর্থাৎ হাতে কলমে যে লিখিত যে স্প্রেডশিটগুলো, তার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। তো ম্যানুয়াল স্প্রেডশিটের যে সমস্ত ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো, সেগুলো কি কি? এর দ্বারা সব কাজই হাতে নাতে করে, অর্থাৎ সবই হাতে কলমে আমাদেরকে লিখতে হবে বা তথ্য সংরক্ষণ করতে হবে, হাতে নাতেই সব কিছু করতে হবে। 2 নাম্বার, যেহেতু হাতে নাতে করা হয়, সেই জন্য হিসাব নিকাশ করতে অনেক বেশি সময় লেগে যায়। সেইভাবেই যেহেতু হাতে কলমে আমাদেরকে করতে হচ্ছে, তার জন্য অনেক সময় কিন্তু এর জন্য ব্যয় হবে আমাদের। 3 নাম্বার, ডাটা ম্যানিপুলেশন, অর্থাৎ সংযোজন এবং বিয়োজনের কাজগুলি করা কষ্টসাধ্য। অর্থাৎ কিছু ডাটা আমরা লিখে ফেলেছি আগে থেকে, এবং তাতে কিছু ডাটা সংযোগ করতে হবে বা যোগ করতে হবে, এটা খুব কষ্টকর ব্যাপার। বা কোনো ডাটাকে যদি আমাকে বাদ দিতে হয়, সেটাও কিন্তু সেখানে লিখতে হবে বা সাদা কালি দিয়ে সেখানে আমার দিকে লিখতে হবে, যেটা কিন্তু কষ্টসাধ্য। ক্ষেত্রে ভুল ত্রুটির পরিমাণ অনেক বেশি, যেহেতু আমার দিকে হাতে কলমে সাধারণ স্প্রেডশিটে হিসাব হাতে লিখে করতে হয়, যার ফলে যোগ বিয়োগের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, আর স্বাভাবিকভাবে সময় বেশি লাগবে। তো এই সমস্ত অসুবিধাগুলি দূর করার জন্য বর্তমানে কম্পিউটার নির্ভর নানা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়, যেগুলো যেমন লোটাস 123, কোয়াট্রো প্রো, এমএস এক্সেল ইত্যাদি। যেগুলো ম্যানুয়াল স্প্রেডশিটের অসুবিধা, অর্থাৎ হাতে নাতে করতে সময় লাগবে, অনেক সময় ধরে করতে হবে, তাকে সংশোধন করা বা সংযোজন করা বা কারেকশন করা অনেক অসুবিধাজনক, ভুল ত্রুটির পরিমাণ বেশি হয়ে যায়, একবার ভুল হয়ে গেলে সেটাকে আবার নতুনভাবে লিখতে হয় হিসাব নিকাশ। তো এই সমস্ত অসুবিধাগুলো দূর করার জন্য বর্তমানে কম্পিউটার নির্ভর নানা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়। সেরকমই স্প্রেডশিট সফটওয়্যারগুলোর নাম লোটাস 1, লোটাস 2, লোটাস 3, কোয়াট্রো প্রো, এমএস এক্সেল। কম্পিউটার চালিত এই সমস্ত যে স্প্রেডশিট পাওয়া যায় বা ব্যবহার করি আমরা, সেগুলোকে ইলেকট্রনিক স্প্রেডশিট বলা হয়।
অর্থাৎ কম্পিউটার চালিত স্প্রেডশিটকে আমরা ইলেকট্রনিক স্প্রেডশিট বলি, আর হাতে লিখে যে সমস্ত স্প্রেডশিট আমরা তৈরি করি সেগুলোকে ম্যানুয়াল স্প্রেডশিট বলি। তো ম্যানুয়াল স্প্রেডশিটের যে অসুবিধাগুলো সেগুলো এই ইলেকট্রনিক স্প্রেডশিটে কিন্তু সব রিমুভ করা হয়েছে। অর্থাৎ খুব সহজেই আমরা ম্যানুয়াল স্প্রেডশিটের যে অসুবিধাগুলো সেগুলো দূর করতে পারি আমরা ইলেকট্রনিক স্প্রেডশিটের সাহায্যে। তো ইলেকট্রনিক স্প্রেডশিটের সুবিধাগুলো কি কি? না, এর দ্বারা সমস্ত কাজকর্ম কম্পিউটার চালিত স্বয়ংক্রিয় প্রোগ্রামের সাহায্যে করা হয়, যে কম্পিউটারের সাহায্যে অটোমেটিক করা হয় সমস্ত কাজকর্মগুলো, এবং দ্রুত হয়, যেহেতু কম্পিউটার সেখানে দ্রুত হবে এবং নির্ভুল হিসাব নিকাশ হবে। দ্রুত হয়, নির্ভুলভাবে হিসাব নিকেশ করা যায়, স্বয়ংক্রিয়ভাবে হিসাব পরীক্ষা করা যায়, যে আমরা যে হিসাবটা করেছি সেটা ঠিক আছে কিনা সেটা অটোমেটিক্যালি চেক করা যায়। ফর্মুলা ফাংশন ব্যবহার করে দ্রুত গণনা করা যায়। বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, ফাংশন আছে, যেগুলো আমরা এই অধ্যায়টা কিছুটা এগিয়ে গেলে আমরা বিভিন্ন ফর্মুলা কিভাবে ব্যবহার করব, ফাংশন কিভাবে ব্যবহার করব সবগুলোই দেখব। তো সেগুলো ব্যবহার করে দ্রুত যে কোনো গণনা আমরা করতে পারি। চার্ট বা গ্রাফ ব্যবহার করে মনোগ্রাহী রিপোর্ট তৈরি করা যায়, অর্থাৎ চার্ট এবং গ্রাফের সাহায্যে যে সমস্ত ডাটা তার রিপোর্ট আমরা খুব সহজেই প্রস্তুত করতে পারি, যা থেকে সহজেই ডাটা অ্যানালাইসিস করা যায় বা ডাটা বিশ্লেষণ করা যায়। তথ্যগুলি ফাইল আকারে দীর্ঘদিন আমরা কম্পিউটারে সঞ্চয় করে রাখতে পারি বা স্টোর করে রাখতে পারি তথ্যগুলোকে ফাইলের মাধ্যমে। রেকর্ডগুলি দ্রুত খুঁজে, যেগুলো আমরা স্টোর করে রেখেছি প্রিভিয়াসলি, পুরানো দিনের কিছু রেকর্ড যদি আমরা কোনো তার মধ্যে তথ্য খুঁজতে যাই তাহলে কিন্তু খুব দ্রুত আমরা খুঁজে পেতে পারি। ডাটা ম্যানিপুলেশন সংক্রান্ত কাজগুলো, অর্থাৎ ডাটা সংযোজন, ডাটা বিয়োজন, সম্পাদন, আপডেট, এগুলো করা খুব সহজ ব্যাপার। খুব ইজিলি আমরা যেটা ম্যানুয়াল স্প্রেডশিটে করতে পারতাম না, এখানে কিন্তু খুব সহজেই আমরা এই ডাটা ম্যানিপুলেশন সংক্রান্ত কাজগুলি করতে পারি। এছাড়া প্রয়োজন মতো আমরা প্রিন্টও নিতে পারি, যখন সমস্ত কাজ হয়ে যাবে আমরা সেইগুলো লাস্ট কাজ যেটা হচ্ছে আমরা প্রিন্ট, সুন্দরভাবে ডাটাকে সাজিয়ে প্রিন্ট নিয়ে রাখতে পারি আমাদের প্রয়োজনের জন্য। তো এই সমস্ত একটা ইলেকট্রনিক স্প্রেডশিটের সুবিধা, যার জন্যই বর্তমানে ইলেকট্রনিক স্প্রেডশিট এত জনপ্রিয়। বিভিন্ন অফিস, ছোটোখাটো অফিসে আলাদা কোনো সফটওয়্যার না ব্যবহার করেই ইলেকট্রনিক স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করেই কিন্তু হিসাব নিকাশ করা হয় বহু জায়গায় বা বহু ছোটোখাটো প্রতিষ্ঠান, আলাদা করে কোনো এক্সট্রা সফটওয়্যার না তৈরি করে। এরকমই একটা ইলেকট্রনিক সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রনিক স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল হলো সর্বাধিক ব্যবহৃত ইলেকট্রনিক স্প্রেডশিট। 1995 সালে মাইক্রোসফট কোম্পানি সর্বপ্রথম মাইক্রোসফট অফিস 95 প্যাকেজের সঙ্গে বাজারে নিয়ে, অর্থাৎ এমএস অফিস আমরা বলি, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট কোম্পানির যে প্রোডাক্ট হচ্ছে মাইক্রোসফট অফিস। অফিসের বিভিন্ন ধরনের কাজ করার জন্য বিভিন্ন সফটওয়্যারকে একটা প্যাকেজ আকারে আমাদের কাছে প্রথম উপস্থাপিত করে 1995 সালে। সেই প্যাকেজের মধ্যেই, মানে অনেকগুলো সফটওয়্যারের সমন্বয়ে যে প্যাকেজ, সেই সফটওয়্যারের মধ্যে একটা সফটওয়্যার ছিল মাইক্রোসফট এক্সেল 95। সেগুলো 95 বাজারে এসেছিল, তারপর থেকেই জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকে। পরবর্তীকালে এক্সেলের বিভিন্ন সংস্করণ কিন্তু বাজারে এসেছে, যেমন এক্সেল 97, এক্সেল 2000, এক্সেল এক্সপি, এক্সেল 2003, এক্সেল 2007, এক্সেল 2010, এক্সেল 2013, এক্সেল ইত্যাদি। এগুলির মধ্যে আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে এক্সেল 7 তোমাদের পাশে আছে বা এর কম্প্যাটেবল, অর্থাৎ এক্সেল 2007 বা এক্সেল 2010 যদি কেউ করে তাতেও কোনো অসুবিধা। এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়টা পুরোপুরো প্র্যাকটিক্যাল নির্ভর হলেও কিন্তু এখান থেকে থিওরি, যে 70 নম্বরের থিওরি, তার কোশ্চেন কিন্তু এখান থেকে অবশ্যই আসে। তো এক্সেল বা মাইক্রোসফট এক্সেল 2007, যেটা আমরা ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট ফোর্থ চ্যাপ্টার, তাতে থিওরির জন্য টোটাল 10 মার্কস বরাদ্দ আছে, অর্থাৎ 10 মার্কস আছে এক্সেলের জন্য। এ থেকে এমসিকিউ থেকে দুটো কোশ্চেন আসবে, এমসিকিউ দুটো কোশ্চেন, এসএকিউ একটা কোশ্চেন শর্ট অ্যান্সার, এবং 7 নম্বরে একটা কোশ্চেন আসে এই অংশ থেকে। এবং প্র্যাকটিক্যাল এখান থেকে একটা প্রজেক্ট করতে হয়, প্র্যাকটিক্যালের অংশে, যে প্র্যাকটিক্যালের একটা প্রজেক্ট আছে, দুটো প্রজেক্ট তোমাদের সিলেবাসে আছে, তার মধ্যে একটা প্রজেক্ট করতে হয় ইউজিং এক্সেল, ক্রিয়েশন অফ বিভিন্ন ধরনের মার্কশিট তৈরি বা ব্যালেন্স শিট তৈরি, মান্থলি বা ইয়ারলি হিসাবের তৈরি, এই ধরনের কিছু এক্সেল কিন্তু প্রজেক্ট আমাদেরকে করতে হয়, যেটা তোমাদের প্রজেক্ট প্র্যাকটিক্যাল 30 মার্কস আছে, তার মধ্যে একটা প্রজেক্ট। এছাড়া
এক্সেল থেকে একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন আছে 10 নাম্বারে, অর্থাৎ প্রজেক্ট 5 নাম্বার এবং 10 নাম্বারে একটা প্র্যাকটিক্যাল 15 নাম্বার ওখান থেকে আসে, এবং থিওরি পোর্শনে যেটা 10 নাম্বার বা 10 মার্কসের একটা কোশ্চেন আছে, দুটো এমসিকিউ একটা এসএকিউ এবং 7 নাম্বারের কোশ্চেন এই অংশ থেকে। তো আমরা এরপরে আমরা এক্সেল সম্বন্ধে জানবো। এক্সেল বললাম একটা কি না স্প্রেডশিট সফটওয়্যার, ইলেকট্রনিক স্প্রেডশিট বলতে পারি। আমরা যে সংস্করণ এক্সেলের যে সংস্করণে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2007 সংস্করণে, এমএস প্যাকেজ, এমএস অফিস প্যাকেজের একটা অন্তর্গত সফটওয়্যার। তো আমি যদি এক্সেলে কাজ করতে যাই বা চাই, তো আমার কম্পিউটারে যেন এমএস অফিস প্যাকেজটি ইনস্টল করা থাকে, তবেই কিন্তু আমি এক্সেল সফটওয়্যারে কাজ করতে পারবো। যেহেতু একটা এমএস এক্সেল জনপ্রিয় ইলেকট্রনিক স্প্রেডশিট সফটওয়্যার, যার মাধ্যমে বর্তমানে বহু কাজকর্ম করা যায় এই এক্সেল সফটওয়্যারকে। তো সফটওয়্যার যারা সফটওয়্যার নিয়ে কাজ করে তারা এক্সেল জানাটা তাদের কাছে একটা জরুরি বিষয়। অর্থাৎ এক্সেলের অনেক কাজই কিন্তু ডাটাবেসের এখন অনেক কাজ এই এক্সেল সফটওয়্যার ব্যবহার করে, ডাটাবেস এবং এক্সেল সফটওয়্যার ব্যবহার করে অনেক কাজ কিন্তু বর্তমানে হচ্ছে। সেই জন্য আমরা এক্সেল শিটটাকে বা এক্সেল সফটওয়্যারটাকে একটু ভালো করে শিখবো, যাতে আমাদের নিজেদের হিসাবপত্র বা ছোটোখাটো যদি কেউ ব্যবসা করে বা দোকান থাকে তার হিসাবপত্র কিন্তু সহজেই এই সফটওয়্যারের সাহায্যে বা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের সাহায্যে সহজেই করে নিতে পারবো আমরা, এবং সেটাকে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো এবং সেখান থেকে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করতে পারবো। প্রথম আমরা দেখব একটা মাইক্রোসফট এক্সেল 2007 কিভাবে আমরা স্টার্ট করব। এক্সেল সফটওয়্যার আমার কম্পিউটারে বলেছি যে কম্পিউটারে এক্সেলে কাজ করতে গেলে অবশ্যই কম্পিউটারে এমএস অফিস প্যাকেজটা ইনস্টল থাকতে হবে। যদি আমরা 2007-এ করি মাইক্রোসফট এক্সেল 2007 তো অফিস 2007 প্যাকেজটা কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল থাকলে এই কিন্তু আমি সেই কম্পিউটারে এক্সেল সফটওয়্যারে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ সংক্রান্ত কাজগুলো করতে পারবো। তো এমএস এক্সেল শুরু করব কিভাবে? তো যদিও 3-4টে পদ্ধতি আছে। জেনারেল যেটা পদ্ধতি, যদি উইন্ডোজ 7 আমরা ব্যবহার করি তাহলে কিন্তু স্টার্ট বাটনে ক্লিক করব, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, তারপরে সেই স্টার্ট বাটনে ক্লিক করে যে তালিকাটি আছে বা লিস্ট আছে তার মধ্যে অল প্রোগ্রামস আমরা আছে জানো, অল প্রোগ্রামসে ক্লিক করব। তারপর অল প্রোগ্রামসের মধ্যে মাইক্রোসফট অফিসের যেহেতু এটা একটা প্যাকেজ, তাহলে মাইক্রোসফট অফিস ফোল্ডারে ক্লিক করব এবং তা থেকে যে তালিকা বেরোবে বা লিস্ট বেরোবে তার মধ্যে মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এ ক্লিক করলেই কিন্তু আমার এক্সেল উইন্ডোটা খুলে যাবে। তো এখানে আমার যেহেতু আমি যে কম্পিউটারটাই কাজ করছি সেটা হচ্ছে উইন্ডোজ 10, তো সেখানে আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করে এখানে অলরেডি আমাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা আছে মাইক্রোসফট অফিস এক্সেল 2007, এখান থেকে ডাইরেক্ট কিন্তু এক্সেল সফটওয়্যারটা আমরা খুলে নিতে পারি। এই যে আমি একটা এক্সেল অ্যাপ্লিকেশন এক্সেল 2007 অ্যাপ্লিকেশনটি খুললাম, তো এটা একটা নতুন এক্সেল উইন্ডো আমার কাছে খুলে গেল। বা এখন কারো যদি কোনো কম্পিউটারে যদি এক্সেলটা ডেস্কটপে শর্টকাট ক্রিয়েশন করা থাকে তাহলেও কিন্তু সহজে আমরা সেই এক্সেল ডেস্কটপে যদি শর্টকাট ক্রিয়েট করা থাকে সেখান থেকেও কিন্তু আমরা এক্সেল খুলে নিতে পারি বা এক্সেল অ্যাপ্লিকেশন প্যাকেজটি আমরা সহজে খুলে নিতে পারি। দেখুন এখানে যখন ডেস্কটপে আছে একটা জিনিস তো এক্সেল সফটওয়্যার, তো সেইখান থেকেও আমি কিন্তু ডাইরেক্ট ডেস্কটপে ক্লিক করে এক্সেলটা খুলে নিতে পারি। অলরেডি একটা তৈরি করা আছে জাস্ট স্যাম্পল হিসাবে, তো এইভাবেও আমরা এক্সেল খুলে নিতে পারি। অর্থাৎ এক্সেল শুরু করার অনেকগুলো পদ্ধতি বললাম। প্রথমে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম যদি 2007-এ হয় স্টার্ট, তারপরে অল প্রোগ্রামসের মধ্যে আছে মাইক্রোসফট অফিস ফোল্ডার, তারপরে তার অন্তর্গত মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এ ক্লিক করলেই কিন্তু এটা খুলে যাবে। অথবা আমরা বললাম ডেস্কটপে যদি শর্টকাট ক্রিয়েট করা থাকে তাহলে ডেস্কটপেও সরাসরি কিন্তু ডবল ক্লিক করে ওই অ্যাপ্লিকেশনটি আমরা চালু করতে পারি। অথবা স্টার্ট বাটন থেকে স্টার্ট বাটনের অন্তর্গত রান যে উইন্ডো, এইখানেও আমরা কিন্তু রান ডায়লগ বক্সে যদি আমরা এক্সেল ক্লিক করি বা এক্সেল টাইপ করি তাহলেও কিন্তু আমার কম্পিউটারের মধ্যে এক্সেল অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি এখান থেকেও আমরা খুলে নিতে পারি। তো এইভাবে আমরা যে কোনো পদ্ধতিই আমরা কিন্তু খুলে নিতে পারি। যার যেটা সুবিধা হবে সে সেই পদ্ধতি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি খুলে নিতে পারে। তো এরপর আমরা যে অ্যাপ্লিকেশন উইন্ডোটা আসলো, যে এক্সেল 2007 উইন্ডোটা
উইন্ডো আসলো, তার বিভিন্ন উপাদান কম্পোনেন্টগুলোকে আমরা এক একটা ভাবে চিনব। উইন্ডোর বিভিন্ন অংশগুলোকে কোনটাকে কি বলে আমরা আস্তে আস্তে দেখব। 1 নম্বর যেটা টাইটেল বার, এটি এক্সেল উইন্ডোর একেবারে উপরের অঞ্চল। এখানে কার্যত ফাইলের নাম, ফাইল নেম দেখা যায়। আর এর ডান দিকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ এই 3টি বাটন থাকে। তো আমরা যদি উইন্ডোটা চলে যাই দেখতে পাবো একদম উপরে যে অংশ, এই যে আমি যেখানে মাউসটা আছে, এই মাউসের অংশটা অর্থাৎ যেখানে লেখা আছে বুক 1 মাইক্রোসফট এক্সেল, এইখান থেকে এই অংশ থেকে এইখান পর্যন্ত আমরা বলতে পারি এটা একটা টাইটেল বার। এখানে ফাইলের নাম বাই ডিফল্ট, এক্সেল যে কোনো একটা ফাইলের নাম বুক 1 দেয়া থাকে, সেই জন্য বাই ডিফল্ট আমরা নামটা দেখতে পাচ্ছি বুক 1। এর ডান দিকে 3টে বোতাম বলেছি, একটা মিনিমাইজ, আমরা মাউস পয়েন্টারটা নিয়ে গেলে দেখাচ্ছে মিনিমাইজ, তারপর রিস্টোর, এইটাই ম্যাক্সিমাইজ, এবং রিস্টোর হচ্ছে ছোট, আর ম্যাক্সিমাইজ আবার দেখাবে এটাকে করলে বড়, এবং ক্লোজ বাটন। তো এই 3টা বাটন এই টাইটেল বারে থাকে। টাইটেল বারে ফাইলটার নেম, ফাইলের নাম টাইটেল বারে দেখতে পাবো একদম সবচেয়ে উপরের যে অঞ্চলটা মাউস দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং 3টা বাটন মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বা রিস্টোর এবং ক্লোজ বাটন, 3টা বাটন থাকে, সেটাকে আমরা বলছি টাইটেল বার। 2 নম্বর কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, এই টুলবারটি এক্সেল উইন্ডো টাইটেল বারের বাঁ দিকে অবস্থান করে। একটু আগেই যে দেখলাম টাইটেল বার যেখানে ফাইলের নামটা থাকে তার বাঁ দিকে অবস্থান করে। কাজ করার সময় যে টুলগুলি সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেগুলি এখানে যুক্ত করা, অর্থাৎ যে কাজগুলো আমরা যখন এক্সেলে কাজ করব, যে কাজগুলো খুব বেশি আমরা ইউজ করি বা যে টুলগুলো আমরা বেশি ব্যবহার করব, সেগুলো কিন্তু এই কুইক অ্যাক্সেস টুলবারে দেওয়া থাকবে। আবার উইন্ডোটাতে যদি চলে যায়, এই যে অংশটা এটাকে আমরা বলছি কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সেভ, বারবার আমাদেরকে সেভ করতে হয়, আনডু, রিডু, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট ইত্যাদি টুলগুলো যুক্ত করা আছে। এই যে অংশটা, এইখান থেকে এই অংশটাকে আমরা বলছি কুইক অ্যাক্সেস টুলবার। এখানে বিভিন্ন টুল, যে টুলগুলো প্রায়ই প্রয়োজন হয় সেগুলো এখানে থাকে। যেমন এইখানে আমার যে অ্যাপ্লিকেশনটা খোলা আছে সেখানে সেভ টুল দেওয়া আছে, আনডু, রিডু, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট ইত্যাদি দেন। আমরা এই টুলবারটিকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ দ্যাট মিনস টুল এক্সট্রা যোগ করতে পারি ওখান থেকে, বা ওখানে যে টুলগুলো আছে সেগুলো বাদ দিতে পারি। কাস্টমাইজ করতে গেলে কোনো কুইক অ্যাক্সেস টুলবারের যে টুলগুলো আছে সেগুলোকে বিভিন্নভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। এটা করতে গেলে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছি আমরা, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের অ্যারো, সেই ক্লিক করলে একটা স্ক্রিন আসবে, আচ্ছা লিস্ট আসছে। লিস্টে যেখানে যেগুলো টিক দেয়া আছে, টিক চিহ্ন, সেগুলোই কিন্তু এই টুলবারে এখন কুইক অ্যাক্সেস টুলবারে দেয়া আছে। প্রয়োজনে এগুলোকে অফ করে দিতে পারি, আবার কিন্তু নতুন যেগুলো টিক দেয়া নেই অর্থাৎ সেগুলোতে ক্লিক করলে কিন্তু এই টুলগুলো এখানে আসবে। আমি যেমন যদি নিউ এ এখন ক্লিক করি, তাহলে নিউ একটা টুল কিন্তু এখানে চলে। যদি ওপেনে আমরা টিক দিই তাহলে কিন্তু ওপেন টুলবারে চলে কুইক অ্যাক্সেস টুলবার। এইভাবে আমরা নতুন টুল যোগ করতে পারি, বা যদি বাদ দিতে পারি, নিউটা আমি যদি বাদ দিয়ে দিলাম এখান থেকে, তাহলে নিউ টুলটা চলে গেল। এখান থেকে যদি সেভ, আমরা ওপেনটা বাদ দিয়ে দিই তাহলে ওপেনটা চলে গেল, বা আন্ডু যদি বাদ দিই আন্ডুটা চলে গেল। এইভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে নতুন টুল যোগ করতে পারি, আর পুরানো টুল বা ওখান থেকে কোনো টুল যদি বাদ দিতে চাই তাহলে এখানে আমরা বাদ দিতে পারবো। সেটাকে বলছি কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টমাইজ করা, অর্থাৎ আমাদের পছন্দ অনুযায়ী টুল যোগ করা বা বাদ দেওয়া। এটা গেল টুলবার। এরপর আমরা যেটা দেখবো 3 নম্বর, সেটা হচ্ছে অফিস বাটন। এক্সেল উইন্ডোর বাম দিকের উপরে টপ লেফট কর্নারে, একদম উপরে বাঁ দিকের কর্নারে যে অবস্থিত বড় বৃত্তাকার বাটনটির নাম অফিস বাটন। আমরা যদি এক্সেল উইন্ডোতে চলে যাই তাহলে এই যে গোল আকৃতি বাটনটি, এটাকে অফিস বাটন। আমি মাউস পয়েন্টার নিয়ে গেলে ওখানে অফিস বাটন দেখাচ্ছে, অফিস বাটনে। এই অফিস বাটনে ক্লিক করলে লিস্ট পাবো, সেখান থেকে বিভিন্ন ধরনের আমরা কাজ করতে পারি, যেমন নতুন ফাইল তৈরি করা, নিউ, ওপেন, পুরানো ফাইল আমরা খুলতে পারি, সেভ, কোনো ফাইল সেভ করতে পারি, বা সেভ অ্যাজ নতুন ফাইল ডুপ্লিকেট কপি করে সেভ করতে পারি, প্রিন্ট নিতে পারি, আরও বিভিন্ন আছে। ক্লোজ, যদি আমরা এক্সেল ফাইলটাকে ক্লোজ করতে যাই ক্লোজ করতে পারি, অথবা এক্সেল থেকে যদি আমরা বেরিয়ে যেতে চাই। এই কাজগুলো যেগুলো, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি আমরা করে থাকি এক্সেল, তো সেগুলো করতে গেলে আমাকে অফিস বাটনটি ব্যবহার করতে হবে। এই গোলাকৃতি যে বাটনটা, এটাকে আমরা বলছি অফিস বাটন। এখান থেকে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা করতে পারি। 4 নম্বর,
রিবন বা ট্যাবস। টাইটেল বারের নিচের অঞ্চলটি হলো রিবন বা ট্যাবস। টাইটেল বার একটু আগে দেখলাম যেখানে বুক 1 লেখা আছে, তার নিচের যে অংশটা সেগুলোকে আমরা বলছি রিবন বা ট্যাব। এক্সেল 2007-এ হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ এই 7টা রিবন বাই ডিফল্ট দেখা যায়। এটা কিন্তু রিবন বলা হচ্ছে যে রিবন কতটা অঞ্চল নিয়ে। তো আমরা উইন্ডোতে যে যদি চলে যাই এক্সেল উইন্ডোতে, সেখানে দেখবো রিবন। এগুলোকে আমরা এক একটা রিবন বলছি। হোম রিবন, ইনসার্ট রিবন, পেজ লেআউট রিবন, ফর্মুলা রিবন, ডাটা রিবন, রিভিউ, ভিউ, ডেভেলপার। তো বাই ডিফল্ট এক হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ এই 7টা বাই ডিফল্ট রিবন থাকে। এখান থেকে কোশ্চেন আছে যে এক্সেলের ডিফল্ট রিবনের সংখ্যা কত। তো এক্সেল 2007-এর রিবনের সংখ্যা বাই ডিফল্ট 7টা। হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ এই 7টা ডিফল্ট রিবন আমরা দেখতে পাই রিবনে। এই রিবনের অন্তর্গত বিভিন্ন কমান্ড গ্রুপ থাকে। এই কমান্ড গ্রুপের মধ্যে বিভিন্ন কমান্ড থাকে, যে কমান্ডগুলো নিয়ে আমরা কাজ করি, যেগুলোকে কমান্ড গ্রুপ। প্রতিটি রিবন বা ট্যাবের রয়েছে নির্দিষ্ট কমান্ড গ্রুপ। প্রতিটি কমান্ড গ্রুপে বিভিন্ন ধরনের কমান্ড থাকে, যেমন ক্লিপবোর্ড একটা কমান্ড গ্রুপ, ফন্ট কমান্ড গ্রুপ, অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং। রিবনের মধ্যে এডিটিং, এটা হচ্ছে হোম রিবনের মধ্যে মোট 7টা কমান্ড গ্রুপ আমরা দেখি। তো উইন্ডোতে যে আমরা চলে যাই, ফিরে যাই, এই যে হোম রিবন, এই হোম রিবনের ব্যানারে ক্লিপবোর্ড একটা কমান্ড গ্রুপ। এখান থেকে এক একটা কমান্ড গ্রুপ অঞ্চল ভাগ করা আছে। কমান্ড গ্রুপ ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং। 1 2 3 4 5 6 7টা কমান্ড গ্রুপ আছে হোম রিবন। এরকম ইনসার্ট রিবনের মধ্যে আছে টেবিলস, ইলাস্ট্রেশন, চার্ট, লিঙ্ক, টেক্সট এই 5টা কমান্ড গ্রুপ। প্রতিটাই রিবনের আন্ডারে এরকম বিভিন্ন কমান্ড গ্রুপ আছে, এবং প্রতিটি কমান্ড গ্রুপের মধ্যে আবার বিভিন্ন ধরনের কমান্ড আছে যেগুলো দিয়ে আমরা কাজ করব। আস্তে আস্তে যখন এক্সেলে কাজ করব, প্রতিটা কমান্ড গ্রুপে কোন কমান্ড গ্রুপের আন্ডারে কোন কমান্ডে ক্লিক করতে হবে সেগুলো আমরা আসতে, যেমন ক্লিপবোর্ড যদি কমান্ড গ্রুপ দেখি, তার মধ্যে পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেন্টার ইত্যাদি কমান্ড আছে। ফন্টে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট, সাইজ, লেখার সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদি আমরা বিভিন্ন ফন্ট কমান্ড গ্রুপ থেকে আমরা করতে পারবো। তারপর ডায়লগ বক্স লঞ্চার বাটন। কিছু কিছু কমান্ড গ্রুপের ডান দিকের নিচের কোণে একটি করে ছোট্ট কন্ট্রোল বাটন থাকে, যে ডায়লগ বক্স লঞ্চার বলা হয়। যে কোনো কমান্ড গ্রুপের ডান দিকে, সবেরই নেই, কিছু কিছু কমান্ড গ্রুপের ডান দিকে একটা ছোট্ট অ্যারো চিহ্ন থাকছে। সেই ছোট অ্যারো চিহ্ন, যেটাকে কন্ট্রোল বাটন বলছি, সেটা থাকে। এই এতে ক্লিক করলেই, কন্ট্রোল বাটনে ক্লিক করলেই কিন্তু একটা ডায়লগ বক্স সহজে খুলে যাবে, এবং তার মধ্যে বিভিন্ন কাজ আমরা করতে পারবো। এদের ডায়লগ বক্স লঞ্চারও বলা হয়। ডায়লগ বক্স লঞ্চার বাটন আমরা যদি চলে যাই উইন্ডোতে, দেখতে পাবো এই ক্লিপবোর্ড, তার পাশে একটা এরকম ডায়লগ বক্স লঞ্চার আছে। এখানে ক্লিক করলে ওই উইন্ডোটা করে দেবে ফন্ট। এই ফন্ট কমান্ড গ্রুপের ডান দিকে এটা হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার, অ্যালাইনমেন্টের ডান দিকে এটা হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার। তো আমরা যে কোনো একটা যদি আমরা ক্লিক করি, তার আন্ডারে একটা ডায়লগ বক্স খুলে যাবে। এখানে ক্লিক করলাম, তাহলে ফরম্যাট সেল ডায়লগ বক্সটা কিন্তু খুলে গেল। প্রতিটা এরকম ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করলে একটা এক্সট্রা ডায়লগ বক্স খুলে যাবে, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। প্রতিটা এখানের সেলস বা স্টাইলস এর কিন্তু ডায়লগ বক্স লঞ্চার নেই, বা এডিটিং এর কোনো ডায়লগ বক্স লঞ্চার নেই, কিন্তু নাম্বার কমান্ড গ্রুপে ডায়লগ বক্স লঞ্চার আছে। এরকম অ্যালাইনমেন্টেরও ডায়লগ বক্স লঞ্চার আছে, ফন্টের ডায়লগ বক্স লঞ্চার, এবং ক্লিপবোর্ডেরও কিন্তু ডায়লগ বক্স লঞ্চার আছে। এইভাবে আমরা এক একটা কমান্ড গ্রুপের আন্ডারে বিভিন্ন ডায়লগ বক্স লঞ্চার ব্যবহার করতে পারি। তারপর আছে ফর্মুলা বার এবং নেম বক্স। রিবনের নিচের অঞ্চলটির নাম ফর্মুলা বার। এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা লেখা যায় এবং সেটাকে এডিট করা যায়, প্রয়োজনে পরিবর্তন করা যায়। তো উইন্ডোটাতে আমরা চলে গেলে দেখতে পাবো এখানে একটা ফর্মুলা বার, যদিও এইখানটায় নেই। ফর্মুলা বারটা আমাদেরকে এক্সেল অপশন থেকে নিয়ে আসতে হয়, যদি না ফর্মুলা বার দেয়া থাকে তো সেখান থেকে আমার দিকে ফর্মুলা বারটা নিয়ে আসে। ফর্মুলা বার আমরা এখান থেকে যোগ করতে পারি। ফর্মুলা বার
ফান্ডস, তো এই যে রিবনগুলো এর নিচের আন্ডারে ফর্মুলা বারটা থাকে, এখান থেকে আমরা ফর্মুলা বার থেকে আমরা কিন্তু ফর্মুলাগুলোকে লিখতে পারি বা এডিট করতে পারি। ফর্মুলা ফর্মুলা ফান্ডস, তো ফর্মুলা এখান থেকে আমরা ফর্মুলা বারটা যোগ করতে পারি। এখানে এসে গেছে ফর্মুলা বারটা, এইটাকে আমরা বলছি ফর্মুলা। এই এফএক্স লেখা আছে, তারপরের অংশটা আমরা মাউস নিয়ে দেবো ফর্মুলা বার, এই অংশটাকে বলছি আমরা ফর্মুলা বার। এখানে ক্লিক করে আমরা বিভিন্ন ফর্মুলা লিখতে পারি, যেমন আমি এখানে A1 সমান চিহ্ন প্লাস B2, এইভাবে বিভিন্ন ফর্মুলা লেখা যায়। তো এটাকে আমরা বলছি ফর্মুলা বার। এই অংশে আমরা এই যে এখান থেকে ফর্মুলা, নতুন ফর্মুলা করতে পারি, অথবা আমরা পুরানো ফর্মুলা তাতে মডিফিকেশন করতে পারি। এটা গেল ফর্মুলা বার। তারপরে আছে নেম বক্স। ফর্মুলা বারের বাম দিকের ছোট্ট অঞ্চলটির নাম নেম বক্স, অর্থাৎ ফর্মুলা বার তার বাঁ দিকে ছোট যে ঘরটা নেম বক্স, এখানে সেলের নাম বা ঠিকানা বা সেল অ্যাড্রেস দেখা যায়। এই যে ফর্মুলা বার এর বাঁ দিকের অংশ, এটাকে আমরা বলছি নেম বক্স। মাউস পয়েন্টার নিয়ে গেলে, অর্থাৎ যে সেলটা অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ যে সেলটাকে আমরা সিলেক্ট করব তার ঠিকানা বা অ্যাড্রেস, আমরা যখন এই আর 5 সেলে আছি ওই জন্য নেম বক্সে সেই নামটা দেখতে পাচ্ছি, অর্থাৎ E5। প্রথম সেলটাকে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি A1 নেম লেখা আছে এই নেম বক্স। তো যে সেলে আমরা থাকবো সেই সেলের ঠিকানা বা অ্যাড্রেসটা আমরা নেম বক্স থেকে দেখতে পাবো। তারপর ওয়ার্কবুক। সেল চালু করার পর প্রথম যে উইন্ডোটি দেখা যায় তাকে বলা হয় ওয়ার্কবুক। একটি ওয়ার্কবুক সিট 1, সিট 2, সিট 3 নামে 3টা ওয়ার্কশিট নিয়ে গঠিত হয়। সুতরাং আমরা বলতেই পারি যে একটা ওয়ার্কশিট মানে বিভিন্ন ধরনের কতগুলি ওয়ার্কশিট নিয়ে গঠিত সম্পূর্ণ এক্সেল ডকুমেন্টই হলো ওয়ার্কবুক। প্রথমে এই বুকটির নাম বুক 1 নামে চিহ্নিত করা হয়, যেটা টাইটেল বারে দেওয়া থাকে। আমরা যে উইন্ডোটা খুললাম, এই যে ফাইলটা খুলে আছি, সেটাকে আমরা একটা ওয়ার্কবুক বলতে পারি। এবং এখানে সিট 1, সিট 2, সিট 3 এইভাবে বিভিন্ন পৃষ্ঠা বা ওই বুকের বিভিন্ন পেজ আমরা বলতে পারি। বাই ডিফল্ট 3টা ওয়ার্কশিট দেখতে পাই, সিট 1 নাম, সিট 2 এবং সিট। একটা বই যেমন থাকে তার বিভিন্ন পেজ থাকে, এটাকেও আমরা একটা বুক ভাবতে পারি, যদি এগুলো ব্ল্যাঙ্ক বুক, এবং সেখানে আমরা হিসাব নিকাশ করার জন্য বিভিন্ন পেজ আমরা ব্যবহার করতে পারি। ডিফল্ট এরকম 1, 2, 3টা থাকে, আমরা প্রয়োজনে নতুন ওয়ার্কশিট এখান থেকে যোগ করতে পারি। যেমন এটা ক্লিক করলে 4 নম্বর ওয়ার্কশিট খুলে গেল, বা যোগ করতে পারি, বা কোনো সিটকে আমরা বাদও দিতে পারি, ডিলিট। তো সিট ডিলিট করা, সংযোজন করা পরে আস্তে আস্তে পদ্ধতিগুলো দেখব। তো এইভাবে একটা ওয়ার্কবুক বলতে পারি, একটা এক্সেল ফাইল মানে একটা ওয়ার্কবুক, যার টাইটেলটা বাই ডিফল্ট বুক 1, সেটা আমরা টাইটেল বারে দেখতে পাচ্ছি। যখন আমরা সেভ করে দেবো ফাইলটা, সেই নামটা কিন্তু আমরা এই যে নামে সেভ করব ফাইলটা, সেই নামটা আমরা টাইটেল বারে দেখতে পাবো। তারপর আছে ওয়ার্কশিট। একটু আগেই বললাম একটা ওয়ার্কবুক এক বা একাধিক পৃষ্ঠা বা পেজ নিয়ে গঠিত হয়, সেটাকে আমরা ওয়ার্কশিট বলছি। একটি ওয়ার্কবুকে প্রাথমিকভাবে বাই ডিফল্ট 3টা ওয়ার্কশিট থাকে, যেটাকে বললাম সিট 1, সিট 2, সিট 3। প্রয়োজনে সিটের সংখ্যা বাড়ানো বা কমানো যায়। আমরা অলরেডি এই অংশটা দেখে নিয়েছি, উইন্ডোতে দেখে নিয়েছি। এক্সেল উইন্ডোতে এটা উইন্ডো, এটা একটা পেজ সিট। আমরা পেজ সিট 1 এ লিখলাম ধরো সাগরপুর, সিট 1 এ লেখা হলো। সিট 2 এ লিখলাম দাসপুর, সিট 3 তে আমি লিখলাম ঘাটাল, পরে ওয়েস্ট বেঙ্গল। এভাবে বিভিন্ন সিটে আমরা ডাটা সিট 1, সিট 2, সিট 3, সিট 4 এভাবে এক একটা ওয়ার্কবুক একাধিক সিট কিন্তু নিয়ে তৈরি হয়, এবং বাই ডিফল্ট 3টা থেকে প্রয়োজনে আমরা ডিলিট করতে পারি এবং বাড়াতে পারি। বাই ডিফল্ট হচ্ছে 3টা, সিট 1, সিট 2, সিট 3। তো এছাড়া আমরা সংখ্যা বাড়াতে পারি বা কমাতে পারি। রো। এক্সেল ওয়ার্কশিটের মধ্যে অনুভূমিক যে লাইনগুলো, হরাইজন্টাল লাইনগুলো হলো রো। এক্সেল যে ওয়ার্কশিট এক একটা পেজ, তার যে অনুভূমিক লাইন, হরাইজন্টাল লাইন, সেগুলোকে রো বলছি। এক্সেল 2007 এর একটা ওয়ার্কশিটে 10,48,576টা রো থাকে।
রোগুলি 1 2 3 4 5 6 এরকম এইভাবে চিহ্নিত করা থাকে একদম 10,48,576 পর্যন্ত, অর্থাৎ শেষ রোটি নাম্বার হবে 10,48,576। প্রথম রোটি হচ্ছে 1। এক্সেল উইন্ডোর বাঁ দিকে উপর থেকে নিচে বরাবর রো হেডারে এই সংখ্যাগুলো আমরা দেখতে পাই। তো আমরা যদি উইন্ডোতে চলে যাই দেখতে পাচ্ছি এটা রো 1, এখানে 1 রো হেডার বলছি এই অংশটাকে, যেখানে 1 লেখা আছে। এটা রো 2, রো 3, রো 4, এইভাবে 10,48,000। আমরা যদি এক্সেল উইন্ডোকে নামাই দেখছি এক্সেলের উইন্ডোগুলো সব সংখ্যা বেড়ে যাচ্ছে। এইভাবে 10,48,576টা রো থাকে এক একটা সিটে, এগুলোকে রো বলছি। অনুভূমিক ঘরগুলোকে আমরা বলছি রো, এক একটা রো। এবং রো হেডারে রো নাম্বারগুলো চিহ্নিত করে, প্রতিটা রোকে আইডেন্টিফাই করার জন্য রো নাম্বার দেওয়া থাকে। কলাম, এক্সেল ওয়ার্কশিটের মধ্যে উলম্ব লাইনগুলোকে, ভার্টিক্যাল লাইনগুলোকে আমরা কলাম বলছি। যে উলম্বভাবে যে লাইনগুলো আছে সেগুলোকে কলাম বলা হয়। এক্সেল 2007 একটা ওয়ার্কশিটে 16,384টি কলাম থাকে। কলামগুলোকে এ থেকে XFD পর্যন্ত অক্ষর দ্বারা চিহ্নিত করা থাকে। অর্থাৎ প্রথম কলাম নাম হচ্ছে এ, তারপরে বি, সি, ডি, এইভাবে নাম চলতে থাকে। একদম লাস্ট কলাম নেম হচ্ছে XFD। ফর্মুলা বারের নিচের যে স্থানে কলামের নামগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমরা বলছি কলাম হেডার। আমরা যদি উইন্ডোতে চলে যাই দেখতে পাবো কলাম হেডারগুলো। এই যে ফর্মুলা বার, তার নিচে এটা এ কলাম, এটা বি কলাম, সি কলাম, ডি, এফ, জি, এইচ, এইভাবে একদম জেড পর্যন্ত যাবে। আমি দেখাচ্ছি জেড পর্যন্ত। ইউ, এখানে দেখলাম লাস্ট কলাম দেখা যাচ্ছে ইউ। তারপরে যে কলামগুলো আছে আমরা যদি কলাম বারটা তোলায় ডব্লিউ, ভি, এক্স, ওয়াই, জেড, জেড এর পর শুরু হবে এ। আবার এ জেড শেষ হয়ে গেলে এ জেড এর পরে হবে বি, বি, বি এ, বি বি, বি ওয়াই। এখানে এ জেড শেষ হয়েছে, তারপরে শুরু হয়েছে বি এ, বি বি, বি বি, বিডি, এইভাবে চলতে থাকবে। একদম লাস্ট কলাম হচ্ছে, সর্বশেষ কলাম, সেটা হচ্ছে XFD। একদম লাস্ট কলাম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে XFD। একদম লাস্ট কলাম আমরা বলতে পারি XFD। ফার্স্ট কলামে তারপরে ABCD এইভাবে চলতে থাকবে। তো কলাম হেডারে এই নামগুলো থাকবে। প্রথম কলামটার নামে, তারপরে 26তম কলাম, যেহেতু এটুকে জেড 26টা লেটার, জেডতম কলাম বা জেড কলাম হচ্ছে 26তম, 27তম দেখালাম ডবল এ নাম হবে, তারপরে 28তম হবে এ বি, এইভাবে সর্বশেষ কলাম অর্থাৎ 16,384তম কলামটার নাম কিন্তু XFD। তার দিকে যদি আমরা যাই একদম লাস্ট কলাম কিন্তু আমরা পাবো XFD। কন্ট্রোল যদি মারি আমরা একদম পারি আমরা XFD আমি দেখাচ্ছি। একদম যদি আমরা স্ক্রিন সরিয়ে নিই একদম লাস্ট কলামে আমরা পৌঁছে। এইভাবে আমরা লাস্ট কলামে পৌঁছে যেতে পারি। তো XFD হচ্ছে লাস্ট কলাম। তারপর আমরা যেটা জানবো সেল এবং সেল অ্যাড্রেস। ওয়ার্কশিটের মধ্যে একটা রো এবং কলামের সংযোগস্থলকে সেল বলা হয়। একটা ওয়ার্কশিটে মোট 10,48,576 গুণিত 16,374টি সেল থাকে। যেহেতু রো সংখ্যা 10,48,576 আর কলাম সংখ্যা 16,384, তাহলে মোট সেলের সংখ্যা হবে, এই দুটোকে গুণ করলে যতগুলো ততগুলো সেল কিন্তু সেলে আছে এক্সেল 2007 ভার্সনে। এই যে রো এবং কলামের যে আয়তাকার ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো একটা সেল বলছি। রো এবং সংযোগস্থল এরকম 10,48,576 গুণিত 16,384টি মোট গুণ করলে যত হবে সেই সংখ্যাটা, এতগুলো সেল কিন্তু এক একটা ওয়ার্কশিটে। এক একটা ওয়ার্কশিটে আমরা 255টা কিন্তু ওয়ার্কশিট যোগ করতে পারি। বাই ডিফল্ট 3টা দেখা যাচ্ছে, সিট 1, সিট 2, সিট 3, এরকম টোটাল ওয়ার্কশিট কিন্তু 255টা ওয়ার্কশিট কিন্তু এক একটা ওয়ার্কশিটে আমরা যোগ করতে পারি। প্রতিটা সেলকে আইডেন্টিফাই করার জন্য সেল অ্যাড্রেস থাকে। প্রতিটা সেলকে চিনে নেওয়ার জন্য, আইডেন্টিফাই করার জন্য তাদের একটা করে স্বতন্ত্র নাম বা ঠিকানা থাকে। সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্সও কিন্তু এর দিকে বলা, অর্থাৎ সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেস একই জিনিস। প্রথমে কলামের নাম দিতে হবে এবং পরে রো সংখ্যা বসিয়ে সেল অ্যাড্রেস কিন্তু লেখা হয়। প্রথমে কলাম নেম থাকবে, অর্থাৎ এই যে সেলটা আমরা যদি এই যে সেলটা কালো বর্ডার দিয়ে আছে যেটাকে অ্যাক্টিভ সেল বলা হয়, এটা বি কলাম এবং 1 নম্বর রো এর সংযোগস্থল, তাহলে আমরা বলতে পারি B1।
তার নিচেরটা আমরা বি কলাম 2 নম্বর রো B2, যেটা সাগরপুর লেখা আছে যে সেলটায় সেটা এ কলামের 2 নম্বর রো অর্থাৎ A2। এরকম তাহলে আমরা বলতে পারি একদম যে কোনো ওয়ার্কশিটের প্রথম সেলের অ্যাড্রেস হচ্ছে A1 এবং শেষ সেলের অ্যাড্রেস হবে XFD 10,48,576। প্রথম সেলের অ্যাড্রেস A1, দ্বিতীয় সেলটা এরকম A2, একদম শেষ সেল এবং শেষ সেলটির অ্যাড্রেস হবে, যেহেতু কলাম শেষ কলামের সংখ্যা XFD এবং শেষ রোয়ের নাম্বার হচ্ছে 10,48,576, তাহলে লাস্ট সেলের অ্যাড্রেস হবে XFD 10,48,576। তাহলে এই গেল সেলের অ্যাড্রেস। এই সেল অ্যাড্রেস কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখানে আমরা ডাটাগুলো লিখবো এই সেলের মধ্যে, অর্থাৎ কোন সেলে ডাটা লিখছি সেটাকে সেলের অ্যাড্রেসটা আমাদেরকে জানতে হবে, কোন সেলে আমরা অ্যাড্রেসটা লিখছি সেটাকে সেল রেফারেন্সও আমরা বলছি। অর্থাৎ যে সেলটাই লিখবো তার অ্যাড্রেসটা আমাদেরকে ভালো করে জানতে হবে, এবং সেটা শুরু কিভাবে লেখা হচ্ছে না যে কলামে আছে। আমরা যখন এই সেলটার কথা, যে সেলটা অ্যাক্টিভ করে রেখেছি অর্থাৎ ক্লিক করেছি, তা ই কলাম দেখতে পাচ্ছি, ই কলাম, তাহলে ই এবং কত নম্বর রো না 12 নম্বর রো, তাহলে এটা এই সেলটার অ্যাড্রেস হচ্ছে E12 সেটা, এবং নেম বক্স থেকেও আমরা কিন্তু অ্যাড্রেসটা দেখতে পাবো, যেটা বলেছিলাম নেম বক্স থেকেও কিন্তু অ্যাড্রেসটা দেখতে পাবো আমরা। তারপরে ওয়ার্কিং এরিয়া, এক্সেল ওয়ার্কশিটের মধ্যকার বিস্তীর্ণ ফাঁকা ঘর কাটা বা রুলার অংশটি ওয়ার্কিং এরিয়া। এখানেই কিন্তু আমরা ডাটাগুলো প্রবেশ করব, ডাটা এন্ট্রি করব, অর্থাৎ এই যে সাদা অংশটা এটাকেই আমরা বলছি ওয়ার্কিং এরিয়া। এগুলো কলাম হেডিং ABCD, এগুলো রো হেডিং 1 2 3 4 1, এগুলোকে সিট ট্যাব বলা হয়, সিট 1 সিট 2 সিট 3 এগুলো সিট ট্যাব। তাহলে সেই এই যে সাদা অংশটা আয়তাকার ঘরগুলো আছে এটাই হচ্ছে ওয়ার্কিং এরিয়া। সিট ট্যাব ওয়ার্কিং এরিয়ার নিচে বাম দিকের অঞ্চলটিকে বলা হয় সিট ট্যাব। এখানেই সিট 1 সিট 2 সিট 3 নামে 3টি ওয়ার্কশিট দেখা যায়, এটা অলরেডি বলে দিয়েছি। সিট ট্যাব এইগুলো আমরা এখানে যে অ্যারো থেকে সিট থেকে চেঞ্জ করতে পারি, সিট 1 থেকে সিট 2 এইভাবে সিট করতে পারি, অথবা শেষ সিট বা ফার্স্ট সিট এইভাবে আমরা যেতে পারি এই সিট ট্যাব থেকে। যোগ করলে নতুন একটা সিট যোগ হয়ে যাবে সিট ট্যাবে অলরেডি। তারপর যেটা আমরা জানবো যে উইন্ডোটার একটা অংশ ভার্টিক্যাল স্ক্রোল বার, ওয়ার্কিং এরিয়ার ডান দিকে এটি অবস্থান করে, যে কোনো পৃষ্ঠার লেখাকে উপরে নিচে বা সরিয়ে দেখতে এটা সাহায্য করে। অর্থাৎ এই যে বার, এই বারটাকে আমরা বলছি ভার্টিক্যাল স্ক্রোল বার, উপর নিচে করতে। স্কেল আমরা সরালে নিচের দিকে নামছে, আবার উপর দিকে মাউসের বাটনের মিডিল বাটন যদি স্ক্রোল করি উপর নিচে আমরা নামাতে পারি। স্ক্রোল বারটাকেও সরিয়েও আমরা কিন্তু উপর নিচে আমরা নামাতে পারি। তো যখন পৃষ্ঠার উপরের অংশে দেখবো তো স্ক্রোল বারটাকে উপরের দিকে উঠাতে হবে, আর নিচের দিকে নামলে নিচের দিকে নামাতে হবে। এইভাবে আমরা স্ক্রোল বারটা ব্যবহার করি। ভার্টিক্যাল স্ক্রোল বার, হরাইজন্টাল স্ক্রোল বার সেটা নিচের দিকে থাকে, ওয়ার্কিং এরিয়ার নিচের দিকে অবস্থান করে, এটা সরিয়ে ডাইনে বাইনে করা, অর্থাৎ নিচের দিকে এইটাকে আমরা বলতে পারি হরাইজন্টাল স্ক্রোল বার। এই ডান দিকে ওয়ার্কিং এরিয়া, এটা সাদা অংশটা ওয়ার্কিং, তার ডান দিকে ভার্টিক্যাল স্ক্রোল বার, আর তার নিচের অংশে হরাইজন্টাল স্ক্রোল বার থাকে, যেটা আমরা বাঁ দিক ডান দিক পেজের বা ওয়ার্কশিটের ডান দিক বাঁ দিক সরিয়ে দেখতে পারি পেজগুলো। লাস্ট হচ্ছে স্ট্যাটাস বার ও জুম বাটন। এক্সেল উইন্ডোর একেবারে নিচের অঞ্চলটা হলো স্ট্যাটাস বার। এখানে ডকুমেন্টের অবস্থা যেমন রেডি, পেজ নাম্বার ইত্যাদি দেখা যায়। এটা হচ্ছে স্ট্যাটাস বার, একদম নিচের অংশ। নিচের অংশ হচ্ছে এইটাকে আমরা বলছি, এই যে অংশটা এটাকে রেডি। এই যে রেডি বাটন বা ম্যাক্রো ইত্যাদি বিভিন্ন ধরনের এখানে থাকে, রেডি বা পেজ নাম্বার ইত্যাদি কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো স্ট্যাটাস বার থেকে, পেজ নাম্বার ইত্যাদি। আর থাকে জুম বাটন। স্ট্যাটাস বারের ডান দিকে জুম বাটন দেখা যায়। জুম বাটনে প্লাস এবং মাইনাস চিহ্নে ক্লিক করলে ওয়ার্কিং যথাক্রমে অর্থাৎ ভিউটা বাড়ানো বা ছোট করা যায় জুম বাটনের। এটা আছে জুম বাটন। এই যে ওয়ার্কিং এরিয়া, এই যে স্ট্যাটাস বার, এখান থেকে আমরা এখানে এইটাকে জুম বাটন বলছি। এখানে আমরা ওয়ার্কিং এরিয়াটাকে ছোট বড় এইভাবে ইত্যাদি করতে। জুম বাটন আমরা যদি মাইনাসের দিকে যাই তাহলে জুম হয়ে যাচ্ছে, অর্থাৎ ছোট লেখাগুলো হবে, আর ভিউটাকে যদি বাড়াতে থাকি লেখাগুলো বড় হবে। এইভাবে আমরা কিন্তু জুম বাটন ব্যবহার করি। সাধারণত 100% জুমে, নর্মাল যেটা হচ্ছে 100% এই জুমে রাখা। এইভাবে আমরা ছোট বড় করে কিন্তু এক্সেলের জুম লেখাগুলোর ভিউ চেঞ্জ, অনলি ভিউ, কিন্তু পিন করলে কিন্তু নর্মাল আসবে। এখানে কিন্তু এটা ভুল হয় অনেক সময়, যদি আমরা ভিউ বাড়িয়ে রাখলাম অর্থাৎ জুম বাটনের প্লাস বেশি করে রাখলাম, সেটা দেখতে অনেক বড়, যখন পিন নিচ্ছি অনেক ছোট ছোট এরকম করা থাকে কোনো কোনো এক্সেল সিট, বা কোথাও আমরা যদি অন্য জায়গা থেকে কোনো এক্সেল আনা হয়
এখানে বড় লেখা মানে ছোট লেখাকে বড় করার জন্য ভিউটা বাড়ানো থাকে, সেটা কিন্তু প্রিন্ট নিলে, প্রিন্ট যদি আমরা নিই সেটা কিন্তু ছোট প্রিন্টে মানে যে ফন্টে আমরা লিখে রাখবো বা ফন্টের সাইজ যেটা থাকবে সেটা হবে। এখানে যেমন আমরা ঠাকুরপুর লিখে রেখেছি 11, যদি এর আমরা জুমটা বাড়াই অর্থাৎ 110 করলাম বা আরও করলাম 120 130, প্রিন্ট করলে কিন্তু এই ফন্টে আসবে না, আসবে 11 ফন্টে। অর্থাৎ অরিজিনাল যদি প্রিন্ট করি যে ফন্ট ছিল 11 সেই ছোট ফন্টেই আমরা দেখতে হবে। এটা ভিউটা অনলি বাড়ানো হলো। আবার ভিউ যদি কমে, এটা হচ্ছে নর্মাল ভিউ, অর্থাৎ লেখার সাইজটা নর্মাল সাইজ, এটা এর সাহায্যে যদি লেখার সাইজ বাড়াই আমরা এই ফন্ট কমান্ড গ্রুপ থেকে হোমের আন্ডারে বাড়াতে পারি। এখানে যদি আমরা বাড়াই এটা হচ্ছে ফন্ট বাড়ছে, ফন্টের সাইজ, এটা কিন্তু অরিজিনাল সাইজটা বাড়ছে, প্রিন্ট করলে এত বড় লেখাই আমরা পাবো। তো জুম বাটন থেকে যদি আমরা ছোট বড় করি তাহলে কিন্তু সেটার আমরা অ্যাকচুয়াল প্রিন্ট পাবো না। একটা এক্সেল উইন্ডোর এই গেল সমস্ত যে কম্পোনেন্টগুলো। একদম উপরে টাইটেল বার, আমি আরেকবার বলছি, উপরটা টাইটেল বার, বুক ওয়ান, মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ বাটন, এটা কুইক অ্যাক্সেস টুলবার, অফিস বাটন, হোম, ইনসার্ট, পেজ লাইট, এগুলোকে রিবন বা ট্যাব বলা হয়। প্রতিটি রিবনের আন্ডারে আবার কমান্ড গ্রুপ থাকে, যেমন হোম রিবনের আন্ডারে ক্লিপ কমান্ড গ্রুপ, ফন্ট কমান্ড গ্রুপ, অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং ইত্যাদি কমান্ড গ্রুপ। তার নিচের অংশটা অর্থাৎ প্রতিটা কমান্ড গ্রুপের নিচে যে প্রতিটা কমান্ড গ্রুপে আবার বিভিন্ন ধরনের টুল বা কমান্ড দেওয়া থাকে, যেগুলো এটা হচ্ছে নতুন 2007-এর পূর্বের সংস্করণে কিন্তু এই কমান্ড গ্রুপগুলো ছিল না, তখন সব এই ট্যাব বা মেনুর আন্ডারেই সব কিছু করতে হতো। তা তাড়াতাড়ি কাজের জন্য উইন্ডোজ এক্সেল 2007 এই কমান্ড গ্রুপ বা রিবন স্টাইলটা নতুন নিয়ে আসা এই সংস্করণ। তো এর আগের সংস্করণে কিন্তু এই রিবনগুলো ছিল না। তো এই কমান্ড গ্রুপের নিচের অংশটা এটা হচ্ছে ফর্মুলা বার, এই সাদা অংশটা হচ্ছে ফর্মুলা বার, আর তার বাঁ দিকে যেটা বক্স একটা ছোট দেখতে পাচ্ছি সেটা নেম বক্স। এটা হচ্ছে এক একটা ওয়ার্কশিট, বাই ডিফল্ট 3টা ওয়ার্কশিট থাকে, সিট 1, সিট 2, সিট 3, যেটা ওয়ার্কিং এরিয়া আমরা বলতে পারি। আর এখানেই আমরা কাজ করব সমস্ত কিছু বা ডাটা এন্ট্রি করব। প্রতিটা ওয়ার্কশিট এক একটা ফাইল, এক্সেলের এক একটা ওয়ার্কবুক, এক একটা বুকে একাধিক ওয়ার্কশিট নিয়ে তৈরি হয়। প্রতিটা ওয়ার্কশিটের কিছু রো এবং কলাম থাকে, আমরা দেখতে পাচ্ছি একাধিক রো এবং একাধিক কলাম। অনুভূমিক যে সারিগুলো এগুলোকে বলছি আমরা রো, আর উলম্ব যে সারিগুলো বা লাইনগুলো সেগুলোকে আমরা বলছি কলাম। তো রো এবং কলাম 10,48,576টা রো থাকে, আর কলাম থাকে 16,384টা। পরীক্ষায় অনেক সময় থিওরি পোর্শনে বা এমসিকিউ কোশ্চেনে এগুলো আছে, রোয়ের সংখ্যা কত এক্সেল 2007-এ বা কলামের সংখ্যা। রো এবং কলামের সংযোগস্থলকে এক একটা যে আয়তকার ঘর আমরা দেখতে পাচ্ছি, যদিও প্রিন্ট করলে কিন্তু এই ঘরগুলো আসবে না, প্রিন্ট করলে সাদা কাগজেই যেমন প্রিন্ট আসবে। আমাদের হিসাবের করার জন্য সুবিধার জন্য এই সেলগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ আয়তকার ঘরগুলো সেলের সাইজ ছোট বড় আমরা ইত্যাদি করতে পারি। যখন কাজগুলো করবো আস্তে আস্তে সব জানবো। তো সেল হচ্ছে রো কলামের সংযোগস্থলে, প্রতিটা সেলের একটা নির্দিষ্ট ঠিকানা যেটা কলাম নেম এবং রো নাম্বার দিয়ে তৈরি হয়। কলামের নামগুলো এবিসিডি এইভাবে 16,384টা আছে। লাস্ট কলামের নাম পরীক্ষায় পড়ে এক্সএফডি, এবং রো নাম্বারগুলো 1 2 3 4 5 6 7 এইভাবে চলতে থাকবে। লাস্ট রো এর নাম্বার হচ্ছে 10,48,576। মোট সেলের সংখ্যা 10,48,000, রো ইন্টু কলাম 10,48,576 গুণিত 16,384। এতগুলো সেল থাকে এক একটা ওয়ার্কশিটে। এই সেল নিয়েই আমরা কাজকর্ম করব। তারপরে এই যে ওয়ার্কিং এরিয়ার ডান দিকের স্ক্রোল বার, এটাকে ভার্টিক্যাল স্ক্রোল বার বলা হয় পেজের উপর নিচে দেখার জন্য। ওয়ার্কিং এরিয়ার নিচের যে স্ক্রোল বারটা থাকে তাকে হরাইজন্টাল স্ক্রোল বার বলা হয়, যেটা ডান দিক বাঁ দিক সরিয়ে পেজটাকে আমরা দেখতে পারি। স্ক্রোল বার, হরাইজন্টাল স্ক্রোল বারের বাঁ দিকে থাকে সিট ট্যাব, এখান থেকে ট্যাবগুলোতে আমরা এক সিট ওয়ার্কশিট থেকে অন্য সিটে যেতে পারি, এক সিট থেকে অন্য ওয়ার্কশিটে গিয়ে কাজকর্ম করতে পারি, সেগুলোকে বলছি সিট ট্যাব। এই সিট ট্যাবের নিচের অংশটা হচ্ছে স্ট্যাটাস বার, সবচেয়ে নিচের অঞ্চল, উইন্ডোটার সবচেয়ে নিচের অঞ্চল হচ্ছে সিট ট্যাব, যেখানে রেডি, পেজ নাম্বার ইত্যাদি থাকে। আর ওই সিট ট্যাবেরই স্ট্যাটাস বার, এটা রেডি। স্ট্যাটাস বার সবচেয়ে নিচের অঞ্চলটা স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের ডান দিকে থাকে জুম বাটন, যার সাহায্যে আমরা যে কোনো পেজের ভিউটা চেঞ্জ করতে পারি। প্লাসে করলে ভিউ বাড়বে, মাইনাস করলে ছোট করা যাবে ভিউগুলো। তো এই গেল একটা মাইক্রোসফট এক্সেল 2007 উইন্ডোর বিভিন্ন অংশগুলো। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। ওকে।